ভাবুন একবার, এমন একটি দিন যেদিন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই আর থাকে না। পুরো দেশের ভাগ্য নির্ধারিত হয় একটি মাত্র কাগজে, হ্যাঁ অথবা না। মাত্র দুটি শব্দ। আপনি কি জানেন, ইতিহাসের সবচেয়ে বড় বড় পরিবর্তনগুলো কোনো যুদ্ধ বা বিপ্লব দিয়ে হয়নি, হয়েছে শান্তিপূর্ণভাবে একটি মাত্র সিদ্ধান্তের মাধ্যমে। কিন্তু দাঁড়ান, যা আপনি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভাবছেন, তা কি আসলেই তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রাজনৈতিক খেলা? ধীরে ধীরে সত্য সামনে আসছে, কিন্তু আপনি প্রস্তুত কি? আজ আমরা জানব গণতন্ত্রের সেই পরমাণু অস্ত্র সম্পর্কে, যা মুহূর্তের মধ্যে একটি দেশকে গড়ে দিতে পারে অথবা ধ্বংস করে দিতে পারে। এটা কোনো সাধারণ ভোটের গল্প নয়। আজকের বিষয় গণভোট বা রেফারেন্ডাম। সাধারণত আমরা কি করি? প্রতি 5 বছর পরপর ভোট দিই, একজন নেতা বা দলকে নির্বাচিত করি, ব্যাস আমাদের কাজ শেষ। এরপর সেই নেতারাই সিদ্ধান্ত নেন আইন কেমন হবে, দেশ কার সাথে যুদ্ধ করবে বা কর বাড়বে কিনা। আমরা শুধু তাকিয়ে দেখি, কিন্তু আসল রহস্য অন্য জায়গায় লুকানো আছে। গণভোট হলো এমন এক ব্যবস্থা যেখানে মাঝখানের এই নেতাদের কোনো অস্তিত্ব থাকে না। সরাসরি আপনি সিদ্ধান্ত নেন। শুনতে খুব ক্ষমতাবান মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে এটাই তো আসল গণতন্ত্র। কিন্তু আপনি যদি এটা ভাবেন যে গণভোট মানেই জনগণের জয়, তবে আবার ভাবুন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই গণভোটই কখনো একটি জাতিকে স্বাধীন করেছে, আবার কখনো পুরো দেশকে বিভক্ত করে দিয়েছে। যেমন ধরুন পূর্ব তিমুর। রক্তক্ষয়ী সংঘাতের পর শুধুমাত্র একটি গণভোটের মাধ্যমে তারা ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সেখানে গণভোট ছিল আশীর্বাদ, কিন্তু মুদ্রার উল্টোপিঠটাও আছে। সবচেয়ে অবাক করার বিষয় হল, হিটলারের মতো স্বৈরাচারীরাও গণভোটকে ব্যবহার করেছেন। 1934 সালে হিটলার যখন জার্মানির সুপ্রিম লিডার হন, তিনি কিন্তু গায়ের জোরে হননি, তিনি গণভোট দিয়েছিলেন। কিন্তু জানেন ফলাফল কি ছিল? 90% মানুষ তাকে ভোট দিয়েছিল। কেন? ভয় পেয়ে নাকি আবেগে? এর পেছনে লুকানো রহস্য সত্যিই ভয়ঙ্কর, এবং সেটা আমরা একটু পরেই জানব। এখন প্রশ্ন হলো, এই প্রক্রিয়াটি আসলে কাজ করে কিভাবে? সরকার চাইলেই কি কাল সকালে গণভোট ডাকতে পারে? না, প্রক্রিয়াটি যতটা সরল মনে হয়, বাস্তবে ততটা নয়। মূলত 3 ধরনের পরিস্থিতির কারণে গণভোট ডাকা হয়। 1, যখন দেশের সংবিধানে বড় কোনো পরিবর্তন দরকার হয়। 2, যখন কোনো দেশ অন্য কোনো ইউনিয়ন থেকে বের হতে চায় বা যুক্ত হতে চায়। এবং 3, যখন কোনো স্পর্শকাতর নৈতিক বিষয় সামনে আসে, যেমন গর্ভপাত বৈধ করা বা সমলিঙ্গের বিবাহ। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। অধিকাংশ গণভোটই কিন্তু বাইন্ডিং বা বাধ্যতামূলক নয়। মানে হলো, জনগণ যা রায় দেবে, সরকার সেটা মানতে বাধ্য নাও হতে পারে। একে বলা হয় অ্যাডভাইজারি রেফারেন্ডাম বা পরামর্শমূলক গণভোট। সরকার শুধু জানতে চায় আপনারা কি ভাবছেন, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত সরকারই নেয়। তবে সুইজারল্যান্ডের মতো কিছু দেশে গণভোটের রায় চূড়ান্ত। সেখানে জনগণ যদি বলেন না, তবে প্রধানমন্ত্রীরও সাধ্য নেই সেটাকে হ্যাঁ করার। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু আসল বিপদ আর কিছুটা দূরে। কারণ যখনই আপনি কোটি কোটি মানুষকে মাত্র 2টি অপশনের মধ্যে বেছে নিতে বলেন, হ্যাঁ অথবা না, তখনই শুরু হয় আসল খেলা। আসুন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং নাটকীয় গণভোটের দিকে চোখ রাখা যাক। ব্রেক্সিট। যুক্তরাজ্য কি ইউরোপীয় ইউনিয়নে থাকবে নাকি বের হয়ে যাবে? সালটা ছিল 2016। তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভেবেছিলেন জনগণ অবশ্যই ইউরোপের সাথেই থাকতে চাইবে। তিনি অনেকটা জুয়া খেলার মতোই গণভোট ডাকলেন। তার উদ্দেশ্য ছিল বিরোধীদের মুখ বন্ধ করা। কিন্তু তিনি জানতেন না, তিনি নিজের রাজনৈতিক কবরে নিজেই মাটি দিচ্ছিলেন। ভোটের আগের রাত পর্যন্ত সবাই নিশ্চিত ছিল ব্রিটেন ইউরোপেই থাকছে। কিন্তু ফলাফল যখন আসতে শুরু করল, পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেল। 52% মানুষ রায় দিল বের হয়ে যাওয়ার পক্ষে, আর 48% মানুষ রায় দিল থাকার পক্ষে। লক্ষ্য করুন ব্যবধানটা, মাত্র 4%। এই সামান্য পার্থক্যের জন্য পুরো দেশের অর্থনীতি, ভবিষ্যৎ এবং তরুণ জন্মের স্বপ্ন সব ওলটপালট হয়ে গেল। বন্ধুরা বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিল। পরিবারগুলো বিভক্ত হয়ে গেল। যারা ভোট দিয়েছিল, পরদিন সকালে গুগলে তাদের সবচেয়ে বেশি সার্চ করা প্রশ্নটি ছিল, ইউরোপীয় ইউনিয়ন আসলে কি? ভাবুন একবার, মানুষ ভোট দেওয়ার পরে জানতে চাইছে তারা আসলে কিসের উপর ভোট দিল।
এটা কি গণতন্ত্র নাকি আবেগের কাছে যুক্তির পরাজয়? ঘটনা এখানেই শেষ নয়, আসল বিস্ময় এখনও বাকি। ব্রেক্সিটের এই ফলাফলের পর ব্রিটিশ পলিটিক্সে যে নাটক শুরু হয়েছিল তা যে কোনো থ্রিলার সিনেমাকে হার মানাবে। কিন্তু তার আগে আপনি যদি এমন গভীর বিশ্লেষণ এবং অজানা তথ্যের ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ একটু পরেই আমরা জানব কেন অনেক দেশ গণভোটকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এবং এর পেছনের কারণ শুনলে আপনি শিউরে উঠবেন। গণভোটের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? জটিলতা। একটি দেশের অর্থনীতি বা পররাষ্ট্রনীতি অত্যন্ত জটিল বিষয়। সেটা কি শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে বিচার করা সম্ভব? বিশেষজ্ঞরা বলেন, গণভোট আসলে যুক্তির লড়াই নয়, এটা হলো আবেগের লড়াই। রাজনীতিবিদরা জানেন সাধারণ মানুষ 200 পাতার আইনি নথি পড়বে না, তাই তারা ব্যবহার করে স্লোগান, ভয় এবং মিথ্যা প্রতিশ্রুতি। রিপোর্ট অনুযায়ী যে কোনো গণভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের বন্যা বয়ে যায়। মানুষকে বোঝানো হয় আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে যদি আপনি এই বক্সে টিক দেন। এটি এমন এক ফাঁদ যেখানে পা দেওয়া খুবই সহজ। উদাহরণ হিসেবে কলম্বিয়ার কথা বলা যেতে পারে। 2016 সালে সেখানে সরকারের সাথে বিদ্রোহী ফার্ক গ্রুপের শান্তি চুক্তি হয়। 50 বছরের যুদ্ধ থামানোর সুযোগ ছিল, কিন্তু গণভোটে জনগণ সেই শান্তি চুক্তিকে প্রত্যাখ্যান করে দিল। কেন জানেন? কারণ বিরোধীরা প্রচার করেছিল যে এই চুক্তিতে বিদ্রোহীদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে। ফলাফল, যুদ্ধ থামল না, আরও মানুষ মারা গেল। জনগণ ভেবেছিল তারা দেশের ভালো করছে, কিন্তু অজান্তেই তারা শান্তির দরজায় তালা লাগিয়ে দিয়েছিল। আপনি হয়তো ভাবছেন, আমি হলে সঠিক সিদ্ধান্ত নিতাম, কিন্তু সত্যি কি তাই? যখন আপনার সামনে আবেগী ছবি, ভয়ের গল্প আর দেশপ্রেমের দোহাই দেওয়া হবে, তখন যুক্তি টিকিয়ে রাখা খুব কঠিন। গণভোটের মাধ্যমে মানুষ সংখ্যাগরিষ্ঠদের ওপর তাদের মত চাপিয়ে দিতে পারে। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় টিরানি অব দ্য মেজরিটি, বা সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার। তাহলে কি গণভোট খারাপ? না, সব সময় নয়। সুইজারল্যান্ড প্রমাণ করেছে, যদি জনগণ শিক্ষিত হয় এবং নিয়মিত চর্চা থাকে, তবে এটি কার্যকর হতে পারে। কিন্তু হুজুগে বা আবেগের বশবর্তী হয়ে দেওয়া গণভোট আত্মঘাতী হতে পারে। বর্তমানে অনেক দেশ ডিজিটাল বা গণভোটের কথা ভাবছে। আপনার স্মার্টফোন থেকেই আপনি দেশের আইন পাল্টাতে পারবেন। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু হ্যাকিং, ম্যানিপুলেশন বা বিদেশি শক্তির হস্তক্ষেপ? আপনার একটি ক্লিক দেশের মানচিত্র বদলে দিতে পারে। ক্ষমতা আপনার হাতে আসছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতার ভার বহন করার যোগ্যতা কি আমাদের সবার আছে? এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেছে। সত্যটা হলো, রাজনীতিবিদরা তখনই গণভোট ডাকেন যখন তারা নিজেরা দায়িত্ব নিতে ভয় পান। তারা বন্দুকটা আপনার কাঁধে রেখে গুলি চালায়। যদি লক্ষ্য সফল হয়, কৃতিত্ব তাদের, আর যদি ভুল হয়, দায় আপনার। গণভোট আসলে একটি একই মুদ্রার এপিটোপিট। এটি যেমন স্বৈরাচারকে পতন ঘটাতে পারে, তেমনি গণতন্ত্রকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে। ক্ষমতা পাওয়া যতটা আনন্দের, ক্ষমতার সঠিক ব্যবহার করা ততটাই কঠিন। শেষ করার আগে একটি প্রশ্ন আপনার জন্য রেখে যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় উত্তর দেবেন। ধরুন কাল সকালে আপনাকে সুযোগ দেওয়া হলো একটি গণভোটের মাধ্যমে দেশের যে কোনো একটি আইন পরিবর্তন করার, কিন্তু শর্ত হলো আপনার সিদ্ধান্তের ফলে যদি দেশের ক্ষতি হয়, তবে তার দায়ভারও আপনাকে নিতে হবে। আপনি কি সেই ঝুঁকি নেবেন, নাকি সিদ্ধান্তটা নেতাদের হাতেই ছেড়ে দেবেন? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সত্য জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অজানা রহস্য নিয়ে। ততদিন ভালো থাকুন।